গুড মর্নিং ক্লাস। আজ আমরা বিবর্তনের পদ্ধতির লাস্ট পোর্শন হার্ডি-উইনবার্গ নীতি পড়ব। এই হার্ডি-উইনবার্গ নীতি বিজ্ঞানী হার্ডি-উইনবার্গ এই সূত্রের আবিষ্কার করেন। তেনার মতে কোনো একটি বৃহৎ পপুলেশনে বা মেন্ডেলীয় পপুলেশনে কোনো মিউটেশন, জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, প্রাকৃতিক নির্বাচন যদি না ঘটে তাহলে পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি ও ফিনোটাইপিক ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন ঘটবে না। এই সূত্রটি হার্ডি-উইনবার্গের সূত্র নামে পরিচিত। এই হার্ডি-উইনবার্গের একটা গাণিতিক রূপ আছে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 1। এখানে পি হলো হোমোজাইগাস প্রকট আর কিউ হলো হোমোজাইগাস প্রচ্ছন্ন। এই হার্ডি-উইনবার্গ সূত্র কোন কোন জায়গায় প্রযোজ্য? জীবজগতের যে কোনো পপুলেশনে হার্ডি-উইনবার্গের সূত্রটি প্রযোজ্য নয়, শুধুমাত্র মেন্ডেলীয় পপুলেশনের ক্ষেত্রেই এই সূত্রটি প্রযোজ্য। যে কোনো যৌন জননকারী ছোট বা বড় পপুলেশনকে বলা হয় মেন্ডেলীয় পপুলেশন। এই মেন্ডেলীয় পপুলেশনের ক্ষেত্রেই শুধুমাত্র এটি প্রযোজ্য। এই হার্ডি-উইনবার্গ নীতির তাৎপর্য কী? কোনো নির্দিষ্ট পপুলেশনে বিবর্তন ঘটছে কিনা তা এই সূত্র প্রয়োগ করে জানা যায়। হার্ডি-উইনবার্গ সাম্যাবস্থায় কোনো পপুলেশনের হেটেরোজাইগেট জিনগুলির ভারসাম্য বজায় থাকে। আর এই হার্ডি-উইনবার্গ সূত্রটি সাম্যাবস্থা যদি বজায় থাকে তাহলে বিবর্তনের স্বাভাবিক অগ্রগতি অনেকাংশে প্রতিহত হয়। অর্থাৎ যদি মিউটেশন, জেনেটিক ড্রিফট বা প্রাকৃতিক নির্বাচন বা জিন ফ্লো বা জিন প্রবাহ যদি না ঘটে তাহলে কি করে বিবর্তন সম্ভব হবে? এরপরে আমরা আসব অভিযোজনগত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন। বেশ কিছু প্রাণী যারা বিভিন্ন ভৌগোলিক পরিবেশে বাস করে এবং পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে চলার জন্য বাসস্থান, খাদ্যের জন্য বিভিন্ন রকম পরিবর্তন ঘটে। তা হতে পারে আকৃতিগত বা স্বভাবগত। এই ধরনের বিভিন্ন পরিবর্তনকে আমরা বলি অভিযোজিত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন। এইরকম বেশ কিছু প্রাণী আছে যারা গাছে বাস করে, তাদের আমরা আর্বোরিয়াল বা বৃক্ষবাসী অভিযোজিত প্রাণী বলি। আর এই ধরনের অভিযোজনকে বলা হয় আর্বোরিয়াল অ্যাডাপ্টেশন। আর কিছু আকাশে ওড়ে যাদের এরিয়াল বা খেচর অভিযোজন বলি। কিছু মাটিতে হেঁটে চলে, দৌড়ে বেড়ায়, যাদের দৌড় অভিযোজন বা কার্সোরিয়াল অ্যাডাপ্টেশন বলি। কিছু গুহাতে বাস করে যারা বুরোয়িং অ্যাডাপ্টেশন। কিছু জলে থাকে যাদের জলজ অভিযোজন বা অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন বলা হয়। এই অ্যাডাপটিভ রেডিয়েশনের কারণ কি? কারণ হচ্ছে যখন একটা পপুলেশনে অনেক সংখ্যা হয়ে যাবে এবং তারা যখন একই জায়গায় বাস করবে তখন তাদের মধ্যে খাদ্যাভাব দেখা দেবে, বাসস্থানের অভাব দেখা দেবে এবং শান্তি বিঘ্নিত ঘটবে, যার জন্য তারা প্রজনন কাজে লিপ্ত হতে পারবে না। এই জন্যই, এই শান্তির জন্যই তারা পপুলেশন থেকে বেরিয়ে এসে নিজেদের আকৃতিগত বা স্বভাবগত পরিবর্তন ঘটায়, যার জন্য তারা সুষ্ঠু পরিবেশ ফিরে পায় আর খাদ্য, বাসস্থান এবং প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়। এই প্রতিযোগিতাবিহীন পরিবেশে তারা নিশ্চিন্তে বসবাস করতে পারে, প্রজনন কার্য চালাতে পারে। এই জন্যই অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণ চলতে থাকে। এই ধরনের আমরা অ্যাডাপটিভ রেডিয়েশনের ফলকে দুভাগে ভাগ করেছি। এক হলো অপসারী বিবর্তন আর এক হলো অভিসারী বিবর্তন। আমরা প্রথমে আসি অপসারী বিবর্তন। যে সমস্ত প্রাণীগুলো একই জায়গায় ছিল আগে, অর্থাৎ একই উৎস থেকে তৈরি,
কিন্তু তারা ভিন্ন ভিন্ন পরিবেশে বাস করার জন্য তাদের মধ্যে আকৃতিগত বা স্বভাবগত বা খাদ্যগত পরিবর্তন দেখা দিয়েছে। একে আমরা বলি অপসারী বিবর্তন। যেমন আমাদের অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। এই অস্ট্রেলিয়াতে যে মার্সুপিয়াল স্তন্যপায়ী, এদের মধ্যে পরিবেশগত পার্থক্যের জন্য বেশ কিছু ডিফারেন্স ঘটে, অ্যাডাপ্টেশন ঘটে। কিছু যেগুলো লম্ফন দেয়, এই লম্ফন অভিযোজন দেখায়, তাদের আমরা বলি ক্যাঙ্গারু। আবার কিছু দৌড় অভিযোজন দেখায়, যাদের আমরা বলি তাসমানিয়ান নেকড়ে, নেটিভ ক্যাট। আবার কিছু আছে যেগুলো বৃক্ষবাসী অভিযোজন দেখায়, যেমন কোয়ালা। আবার কিছু খেচর অভিযোজন দেখায়, যাদের ফ্লাইং ফ্যালেঞ্জার বলি। অর্থাৎ এই দেখো, মার্সুপিয়ালটারই বিভিন্ন পরিবেশে বাস করার জন্য ভিন্ন ভিন্ন নাম আর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অভিযোজনগত বৈশিষ্ট্য এসেছে। এটি হলো অপসারী বিবর্তন। এরপরে আসি অভিসারী বিবর্তন। অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন জীব যখন একই পরিবেশে বাস করবে এবং তাদের খাদ্যের প্রকৃতিও একই ধরনের হবে, বাসস্থানও একই পরিবেশযুক্ত হবে, তখনই তাদের মধ্যে আমরা বেশ কিছু মিল খুঁজে পাব। এই ধরনের বিবর্তনকে বলা হয় অভিসারী বিবর্তন বা অভিসারী অভিযোজন। যদি আমরা জলজ পরিবেশে হাঙর একটা তরুণাস্থিযুক্ত মাছ, আবার ডলফিন একটা স্তন্যপায়ী প্রাণী, এই মৎস্য আর স্তন্যপায়ী প্রাণী দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রজাতির জীব, কিন্তু এদের মধ্যে একই পরিবেশে বাস করার জন্য, খাদ্যের প্রকৃতি অনেকটা একই হওয়ার জন্য এদের দেহের আকৃতি, তারপরে পৃষ্ঠ পাখনা, লেজের পাখনা ইত্যাদি ক্ষেত্রে আমরা কিছু মিল দেখতে পাই। এই ধরনের অভিযোজনকে আমরা বলছি অভিসারী অভিযোজন। আর এই অভিযোজনগত দিক দিয়ে একটা আমূল পরিবর্তন দেখা গেছে একটা ফিঞ্চ পাখির। যদি আমরা দেখি গ্যালোপোগাস দ্বীপপুঞ্জে এই পাখিদের বাস ছিল, যেটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, কিন্তু তারা আদিম অবস্থায় যখন দক্ষিণ আমেরিকা থেকে উড়ে এসে এই গ্যালোপোগাস দ্বীপপুঞ্জে বাস করতে শুরু করলো, তাদের মধ্যে পপুলেশনের পৃথক পৃথক বাসস্থানের জন্য বেশ কিছু ভ্যারিয়েশন ঘটল। এই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এদের মধ্যে ফাউন্ডার এফেক্ট দেখা গেল, এবং যার জন্য এদের কিছু মাঝারি গেছো ফিঞ্চ, কিছু বৃহৎ গেছো ফিঞ্চ, কিছু ম্যানগ্রোভ ফিঞ্চ, কাঠঠোকরা ফিঞ্চ, সবুজ ওয়ারবলার ফিঞ্চ, কোকোস ফিঞ্চ ইত্যাদি বিভিন্ন ফিঞ্চের ভাগ দেখা গেল। এটি একটি অভিযোজনগত বিকিরণের সবথেকে বড় উদাহরণ। এরপরে আসবো আমরা মানুষের অভিব্যক্তি। এই বর্তমান যুগের মানুষ, যার বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এই মানুষ কয়েক লক্ষ বছর আগে ক্রমশ বিবর্তনের পথ ধরে আদিম মানুষের থেকে জটিলতর জীব হিসেবে বর্তমান যুগের মানুষের আবির্ভাব ঘটেছে, এবং এই মানুষের বিবর্তন সম্পর্কিত অধ্যয়নকে আমরা বলি প্যালিও অ্যানথ্রোপোলজি, যেখানে মানুষের এবং তার নিকট জাতির মধ্যে জিন, শারীরগত গঠন, শারীরবৃত্তীয় আলোচনা ইত্যাদি বিষয় সম্বন্ধে অধ্যয়ন করা হয়। বিজ্ঞানী টি.এইচ. হাক্সলে তার রচিত বই ম্যানস প্লেস ইন নেচার এবং চার্লস ডারউইন তার লেখা বই দি ডিসেন্ট অফ ম্যান, এই বইয়ে মানুষের অভিব্যক্তি সম্বন্ধে উল্লেখ করেছেন। এই মানুষের অভিব্যক্তির পথে ক্রমশ মস্তিষ্কের আয়তন বৃদ্ধি পেয়েছে, মাথার খুলির ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দ্বিপদ গমন করেছে, অর্থাৎ সোজা হয়ে হাঁটতে শিখেছে, অগ্রপদের দৈর্ঘ্য কমেছে, অগ্রপদ বাহুতে পরিবর্তন হয়েছে, আর পশ্চাৎপদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, শনিচক্রের প্রশস্ত বৃদ্ধি পেয়েছে, চিবুকের সৃষ্টি হয়েছে, কথা বলার ক্ষমতা এসছে। এইভাবেই
আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে। এই আধুনিক মানুষের কতকগুলো পূর্বপুরুষ আছে। একেবারে মায়োসিন যুগের এই পূর্বপুরুষ ড্রায়োপিথেকাসের অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়, যারা প্রায় 25 মিলিয়ন বছর আগে এই মিওসিন ইপোকে আফ্রিকা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন স্থানে এদের নিদর্শন পাওয়া যায়। এদের উচ্চতা ছিল প্রায় 4 ফুট। এরা মস্তিষ্কের ধারণ ক্ষমতা ছিল 400 সিসি। এদের ক্যানাইন ও ইনসিজার দাঁত ছিল বড়, ক্যানাইন খুব তীক্ষ্ণ ছিল। এরা বাঁকাভাবে গমন করত। এদের হাতে পায়ের দৈর্ঘ্য ছিল সমান। এদের মুখমণ্ডল ছিল প্রোগন্যাথাস প্রকৃতির। এরা কচি পাতা, ফল, মূল ইত্যাদি খেত। তারপরে এলো র্যামাপিথেকাস। এখান থেকে তোমাদের MCQ আসে যে শিবালিক পাহাড়ে, ভারতবর্ষের এই পাহাড়ে যে আদি পূর্বপুরুষের জীবাশ্ম আবিষ্কার হয় তার নাম কি? র্যামাপিথেকাস, যেটি বিজ্ঞানী এডওয়ার্ড লুইস এই শিবালিক পাহাড়ের গাত্র থেকে এই জীবাশ্ম উদ্ধার করেন, যাদের আবির্ভাব ঘটেছিল মনে করা হয় 15 থেকে 16 মিলিয়ন বছর আগে মিওসিন ইপোকে। এরা এই শিবালিক পাহাড়ের বিভিন্ন অঞ্চলেই এদের আবির্ভাব ঘটেছিল। তারপরে এশিয়ার বিভিন্ন অঞ্চলে, আফ্রিকার কিছু অঞ্চলেও এদের নমুনা পাওয়া যায়। এদের উচ্চতা ছিল প্রায় 5 ফুট। এরা দেহের সঙ্গে ওরাংওটাংয়ের দেহের অনেকটা মিল পাই আমরা। এদের ক্যানাইন ক্ষুদ্র, কিন্তু মোলার দাঁত ছিল চওড়া, পুরো এনামেল যুক্ত। এরা মাটিতে হাঁটতো, আবার গাছেও চড়তে পারত। এরা শক্ত বীজ, ফল, বাদাম, কচি পাতা, সবুজ পাতা ইত্যাদি খেত। এরপরে আসি অস্ট্রালোপিথেকাস, যেগুলো সর্বপ্রথম আফ্রিকার টুয়াংয়ের নিকটে এদের জীবাশ্ম আবিষ্কার হয়। এই জন্য এদের বিজ্ঞানী রেমন্ড ডার্ট নাম দেন অস্ট্রালোপিথেকাস বা টুয়াং বেবি। এগুলো প্রথম এপ মানব, এই অস্ট্রালোপিথেকাসকে বলা হয়, যাদের আবির্ভাব ঘটেছিল 4 মিলিয়ন বছর আগে আফ্রিকার বিভিন্ন স্থানে। এদের উচ্চতা ছিল 5 ফুট। স্ত্রীদের উচ্চতা বা ফিমেলের উচ্চতা একটু কম ছিল, প্রায় 4.5 ফুট। এদের দাঁত অনেকটা আধুনিক মানুষের মতো। ক্যানাইন ও ইনসিজারগুলো ছিল আকারে শুধুমাত্র বড়। এদের মুখমণ্ডল প্রোগন্যাথাস প্রকৃতির। এরা দ্বিপদ গমন করতে পারত, কিন্তু সোজাভাবে সম্পূর্ণ দাঁড়াতে পারত না। দেহে লোমের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। এরা ছিল আবার তৃণভোজী এবং সর্বভোগ, অর্থাৎ মাংস খেত, কাঁচা মাংস ভক্ষণ করত। তারপরে আসে হোমো হ্যাবিলিস, যারা পূর্ব আফ্রিকা বা কেনিয়ায় এদের জীবাশ্ম পাওয়া যায়। এরা 2 মিলিয়ন বছর পূর্বে প্লিস্টোসিন ইপোকে এদের আবির্ভাব ঘটে আফ্রিকায়। এদের করটির আয়তন 650 থেকে 800, অর্থাৎ আরও উন্নত প্রকৃতির হলো। এদের উচ্চতা ছিল প্রায় 5 ফুট। দ্বিপদ গমন করতে পারত। এরাই প্রথম অস্ত্র তৈরি করতে শেখে। এদের মুখমণ্ডল প্রোগন্যাথাস প্রকৃতির। এরা গোষ্ঠীবদ্ধ হয়, অর্থাৎ প্রথম সমাজবদ্ধ জীব হিসেবে এরা বাস করতে শুরু করে। এরা গুহায় থাকত। এদের খাদ্যাভ্যাস তৃণভোজী এবং মাংসাশী, উভয় ধরনের খাদ্য এরা গ্রহণ করত। এরপরে আমরা আসি হোমো ইরেক্টাস, যেগুলো মানুষগুলো যারা সম্পূর্ণ সোজাভাবে দাঁড়াতে পারত, যারা অনেকটাই আধুনিক মানুষের সঙ্গে যাদের মিল পায়। এদের প্লিস্টোসিন ইপোকে আবির্ভাব ঘটে ব্রেজিং, ইউরোপ, আলজেরিয়া বিভিন্ন স্থানে। এই মানুষগুলোর সোজাভাবে দাঁড়াতে পারত। এদের উচ্চতা ছিল 5 থেকে 6 ফুট, ওজন প্রায় 70 কিলো। এরা প্রথম চুল্লি তৈরি করতে সক্ষম হয়েছিল। এদের হাত ছোট, পা লম্বা ছিল। এরা কেউ মারা গেলে কবর দিতে পারত। এই এপ মানুষরা সর্বভূক প্রকৃতির ছিল। তারপরে আসি নিয়ান্ডারথাল মানুষ।
এরা জার্মানির নিয়ান্ডারথাল উপত্যকায় প্রথম এদের জীবাশ্ম পাওয়া যায়, এই জন্য এদের নাম হয় নিয়ান্ডারথাল মানব, যাদের আবির্ভাব প্রায় 1 মিলিয়ন বছর পূর্বে প্লিস্টোসিন ইপোকে ঘটে বলে মনে করা হয়। এরা এশিয়া, ইউরোপ, উত্তর আফ্রিকার নানা স্থানে এদের জীবাশ্ম পাওয়া যায়। এদের উচ্চতা ছিল গড়ে প্রায় 5 ফুট। মুখমণ্ডল প্রোগনাথাস প্রকৃতির, অনেকটা গম্বুজের মতো। এরা প্রাণীদের চামড়াকে বস্ত্র হিসেবে পরিধান করতে পারত ঠান্ডা বা রোদ থেকে বাঁচার জন্য। মৃতদের মাটিতে পুঁতে দিত। এরা সাংকেতিক শব্দের মাধ্যমে ভাব বিনিময় করতে পারত। এদের করটির হাড় ছিল খুব মোটা, শনিদেশ ফ্ল্যাটেন্ড টাইপ, অর্থাৎ প্রশস্ত। আর এরপরে আসি ক্রো-ম্যাগনন মানুষ। বিজ্ঞানী ম্যাক গ্রেগর এদের অস্তিত্ব খুঁজে পান। এই ফ্রান্সের ক্রো-ম্যাগনন পাথরে এদের জীবাশ্ম আবিষ্কার হয় বলে এদের নাম হয় ক্রো-ম্যাগনন মানব, যাদেরকে মনে করা হয় আধুনিক মানুষের সরাসরি পূর্বসূরি। এদের উচ্চতা ছিল প্রায় 6 ফুট। করটির আয়তন ছিল 1650 কিউবিক সেন্টিমিটার, যা বর্তমানে আধুনিক মানুষের চেয়েও বেশি। এরা আধুনিক মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান ছিল। এরা পরিবার গঠন করে গুহায় বাস করত। এরা খুব পরিশ্রমী ছিল, দ্রুত দৌড়াতে পারত। এরা বর্ষা, তীর, ধনুক বানাতো পাথর, হাড়, হাতির দাঁত ইত্যাদি দিয়ে। এরা কুকুরকে পোষ মানাতে শিখেছিল। এরা পশুর চামড়া দিয়ে জামা কাপড় বানাতো। এদের চোয়াল ছিল শক্ত, নাক ছিল টিকালো, দাঁত উন্নত মানের, চিবুক ছিল সুগঠিত, মুখমণ্ডল অর্থোগনাথাস প্রকৃতির। এরা গুহার দেওয়ালে সুন্দর গুহাচিত্র অঙ্কন করতে পারত। এরা ছিল সর্বভুক প্রকৃতির। আর তারপরে আসে আধুনিক মানুষ, হোমো স্যাপিয়েন্স, যারা প্রায় 25,000 বছর আগে এশিয়া, আফ্রিকার কিছু অঞ্চলে এদের উৎপত্তি ঘটে। এই আধুনিক মানুষের পরে যদি কোনো দিন যে মানুষ আসবে তার ভবিষ্যৎবাণী করেন বিজ্ঞানী সাপিরো। তিনি বলেন ভবিষ্যৎ মানুষের বিজ্ঞানসম্মত নাম হবে হোমো সেপিয়েন্স ফিউচারিস। এই হোমো ফিউচারিস, যার উচ্চতা বর্তমান মানুষের চেয়ে আরও বৃদ্ধি পাবে, মাথার চুল কমে যাবে, দেহ এবং ক্রেনিয়ামের গঠন আরও উন্নত হবে এবং ভবিষ্যৎ মানুষের আয়ুও বাড়বে। আজ এ পর্যন্তই থাক। তোমাদের এই চ্যাপ্টারটি বিবর্তনের কৌশল বা অভিব্যক্তির কৌশল এখানেই শেষ হলো।